ওকে আচ্ছা আপনাদের বই বের করে দেখা লাগবে না আমি এখানে মানে ইয়া করতেছি সমস্যা নাই সমস্যা হলো যে আপনাদের ওল্ড আর মিডল ইংলিশ পোয়েট্রি তাই তো আপনারা কি টিভি সিরিজ দেখেন দেখা যায় না হ্যাঁ এই ইয়াটা যদি বড় করা যেত তাহলে আমি মুখে যা বলতেছি সেটাই মানে জাস্ট রেকর্ডিংয়ের সুবিধার্থে দিয়েছি আমি এটাই পড়াবো সো আপনার দেখে বোঝা লাগবে না সমস্যা নেই ইয়ে করতে পারবো আর যদি আপনার দেখতে অসুবিধা হয় মোবাইল থেকে দেখতে পারেন আপনারা 13 ব্যাচ ও 13 ব্যাচে শুধু আমাকে মনে হয় অ্যাডমিন করেন নাই দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে 13 ব্যাচে দিতে পারি না এই জিনিসটা বুঝছেন আপনাদের কোনো গ্রুপ আছে সরি ইন্ডিভিজুয়াল কে আছে আবার কেউ একজন নক দেন আমি সেখানে দেই আপনি সেখান থেকে দেখেন হ্যাঁ দিয়ে দেন কেউ একজন আচ্ছা এখানে আপনি বুঝলে না বুঝলেও সমস্যা নাই আমি বলি আচ্ছা আমি একটু চাচ্ছি আপনাদের একটু অ্যাটেনশন চাচ্ছিলাম আপনারা যদি করেন একটু সাইলেন্স বজায় রাখেন তাহলে আমি শুরু করতে পারি না আমি তাদেরকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিছনে দেখতে পাচ্ছেন না তাহলে অসুবিধা নাই আপনারা শুনে যান বলে যাই হ্যাঁ দিয়ে দিছে আপনারা পরে করেন নেট খারাপ হলেও সমস্যা নেই আপনারা লাঞ্চ করতে পারছেন টুকটাক খাইতে পারছেন কিছু দুপুরে পেজ নাম্বার 101 হ্যাঁ এই জন্যই আমার সময় লাগলো এই যে নিয়ে আসতে এখানে ও আপনি দেখেন নাই আচ্ছা আমি শুরু করতে পারি আপনারা চুপ করলে পিছনে গল্প হচ্ছে আমি কি একটু শুরু করতে পারি আচ্ছা আচ্ছা নামে হলো ওল্ড অ্যান্ড মিডল ইংলিশ পোয়েট্রি বাট আপনি হিস্ট্রিতে দেখলে বা আপনার টিভি সিরিজে দেখলে এই রিলেটেড জিনিস আপনারা পেয়েছেন কেমনে ফর এক্সাম্পল ওল্ড ইংলিশে আপনারা পেয়েছেন নেটফ্লিক্সের সিরিজ আছে ভাইকিংস কেউ নাম শুনেছেন যারা জানেন হ্যাঁ তারপরে আমরা টেক্সট পড়বো এখানে ওল্ড অ্যান্ড মিডল ইংলিশে মিড টার্মে জাস্ট একটা টেক্সট থাকবে সেটার নাম হলো বেওলফ বেওলফ নায়কের নামে নাম বেওলফ হিরোর নাম হলো বেওলফ তো এইটাও সিনেমা অ্যাডাপ্টেশন আছে এটা অ্যানিমেটেড মুভি টাইপের ভয়েস লেখা পাবেন BEOWELF মানে উলফ সাথে বিও আচ্ছা সেটা পাবেন তো এখন আপনাকে ওল্ডার এখানে তো আপনাদের রেগুলার ব্যাচ সো আমি আপনাদেরকে ডিটেলস একটু বলতে চাচ্ছি যেমন কোন এজে কি হয়েছে সো এগুলো যদি আপনার মাথায় থাকে একটু আপনার পুরো চাকরি লাইফ পর্যন্ত কাজে দিবে ইনশাল্লাহ একেবারে জব লাইফ পর্যন্ত সো আপনারা শুধু ওল্ডার মিডল ইংলিশ জন্য জাস্ট ওল্ডার মিডল ইংলিশ পড়ে গেলাম তা না আজকে আপাতত ওল্ডার মিডল ইংলিশ শেষ করব তারপরে আস্তে আস্তে বাকিগুলো দেখব তো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আসলে ক্লোজলি রিলেটেড টু ইংলিশ নেশন ইংরেজ জাতির সাথে হ্যাঁ আমেরিকানদের সাথে না আফ্রিকানদের সাথে না বা ওয়ার্ল্ড লিটারেচারের সাথেও না এখানে শুধু ইংলিশ ওরা অনেক ডেভেলপ ছিল সো লিটারেচাররা ওদের থেকেই ডেভেলপ হয়েছে আর কি তো এগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এজগুলোকে আবার প্রত্যেকটা এজের মধ্যে কয়েকটা একের অধিক ভাগ আছে আর এই নামকরণগুলো করেছে হিস্টোরিয়ানরা এই যে এই এজগুলো যখন পার হয়েছে তখন মানুষ বোঝে নাই কিন্তু এজগুলো আফটার দ্য এজেস আর গান আফটার দিস পিপল আর ডেড দেন দে হ্যাভ এস্টাবলিশ দ্য এজ ওকে এরা চলে যাওয়ার পর মারা যাওয়ার পর তারপরে এজগুলো ইতিহাসবিদরা তারা করছেন নামকরণ করছেন সো বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করেছেন তো আমরা একটা ক্রোনোলজি ফলো করব এখানে তার যার নামের ইয়াতে ফলো করব তার নাম MH আব্রামস ওনার ইয়াটাতে এখানে 8টা দেয়ার আর 8 ডিভিশন অফ ইংলিশ লিটারেচার সবার প্রথমে একটা ফাউন্ডেশন তো আমাদের জানতে হবে ফাউন্ডেশনটাই হলো ওল্ড আর মিডল ইংলিশ ওল্ড ইংলিশ ছিল 450 to 1066 এটা ওল্ড ইংলিশ লিটারেচার আর আরেকটা নাম আছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সো একই নাম একই এজ দুই একটা মানে সিমিলার দুই একটা নামে একের অধিক নামে ডাকা হতো আবার এই এজগুলোর নামকরণ হয়েছে অ্যাকর্ডিং টু দ্য রুলার
the king or the queen, or according to the poets, or according to the demand of age. যেমন রোমান্টিক পিরিয়ড, এটা তো রাজা রানী বা হ্যাঁ রেকর্ড হচ্ছে। সো ওল্ড ইংলিশ পিরিয়ড হলো 450 to 1066, এরপরে আছে 1066 to 1500। মূলত আমার এই দুটা হলো আলোচ্য টেক্সট এবার এই কোর্সটায়। মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশের আবার দুটা ভাগ আছে, আপনারা যদি মোবাইলে দেখেন পাবেন। একটা হলো, নেটের অবস্থা ভালো না, একটা হলো অ্যাংলো নরমান পিরিয়ড, এটা 1066 থেকে 1340 পর্যন্ত, আর একটা হলো এজ অফ চসার, সেটা হলো 1340 থেকে 1400 পর্যন্ত। এরপরে আসবে হলো রেনেসা পিরিয়ড। রেনেসা পিরিয়ডটাকে ওর মধ্যে 4টা ভাগ, এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন আর কমনওয়েলথ পিরিয়ড। এখন মনে আসতে পারে যে দু একটা নাম হলো রাজা রানীর নামে, যেমন এলিজাবেথান, জ্যাকোবিয়ান, ক্যারোলাইন আর কমনওয়েলথ পিরিয়ড। তো কমনওয়েলথ নামটা তো শুনেছেন, কমনওয়েলথ গেমস বলে, কমনওয়েলথ স্কলারশিপ বলে। সো এলিজাবেথান পিরিয়ড হলো রানী এলিজাবেথের নামে, জ্যাকোবিয়ান এজ হলো রাজা জ্যাকব না, রাজা জেমসের নামে, ক্যারোলাইন হলো রাজা চার্লসের নামে, আর কমনওয়েলথ তো কমনওয়েলথ। এটা গেল রেনেসা পিরিয়ড। এবং এই রেনেসা পিরিয়ডের মধ্যে সবচেয়ে গোল্ডেন ইরা হলো এলিজাবেথান এজ। এই সময় শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে ডেভেলপ করেছে, ইংরেজি সাহিত্য বা ইংরেজি কালচার, ইকোনমি সব কিছু ডেভেলপ করেছে। এরপরে 1660 থেকে 1785 এই এজটা হলো নিও ক্লাসিক্যাল এজ, মানে ক্লাসিক্যাল লিটারেচারের নতুনভাবে ক্লাসিক্যাল লিটারেচার আসা। নিও মানে নিউ, নতুনভাবে ক্লাসিক্যাল এজের প্রচলন। সেটার আবার 3টা ভাগ আছে, রেস্টোরেশন পিরিয়ড, অগাস্টান পিরিয়ড অথবা এজ অফ পোপ। অগাস্টান হলো রাজা অগাস্টাস, আর এজ অফ পোপ হলো কবি আলেকজান্ডার পোপের নামে। ওই সময় আসলে আলেকজান্ডার পোপ একটা লিখেছিলেন কাব্যগ্রন্থ রেপ অফ দ্য লক। আচ্ছা, রেপ অফ দ্য লক নামটা শুনলে মনে হতে পারে রেপ আবার কিসের? লক মানে হলো চুলের গোছা। খুবই তুচ্ছ ঘটনা নিয়ে খুবই হাস্যরসাত্মকের মাধ্যমে কবিতাটা লিখেছেন, মজার, ফানি। আবার ওইদিকে সমাজের যে অসঙ্গতিগুলো তুলে ধরেছেন। আর 3 নম্বরে আছে এজ অফ সেন্সিবিলিটি অর এজ অফ জনসন, স্যামুয়েল জনসনের নামে অথবা সেন্সিবিলিটির নামে। এই 3টা হলো নিও ক্লাসিক্যাল। এরপরে আসবে রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের অনেক প্রশ্ন ধরে আপনাদের এই যে ইন্টারভিউয়ের সময়। কিটস কে ছিলেন, শেলি কে ছিলেন, ওনারা কোন যুগে বিলং করতেন? পিবি শেলির পুরো ফর্ম জানেন? পার্সি বিশি শেলি। এসটি কোলরিজের পুরোটা জানেন? স্যামুয়েল টেলর কোলরিজ। তারপরে জন কিটস। ওয়ার্ডসওয়ার্থ হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। সো রোমান্টিক পিরিয়ডে অনেকগুলো থিওরি আছে। তারপরে আসবে ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডে যেটা হয়েছিল, মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। সায়েন্সের দিকে যাব না ধর্মের দিকে যাব, এটা নিয়ে একটা ছিল। সো ভিক্টোরিয়ান পিরিয়ডের 2টা ভাগ, প্রি রাফায়েলাইটস অথবা আর হলো অ্যাস্থেটিসিজম অ্যান্ড ডেকাডেন্স। এটা গেল ভিক্টোরিয়ান পিরিয়ড পর্যন্ত। ভিক্টোরিয়ান পিরিয়ডের পরে আসবে মডার্ন পিরিয়ড। এখন মনে হতে পারে আমরা মডার্ন পিরিয়ডে আছি, না, আমরা আছি পোস্ট মডার্নে। মডার্ন পিরিয়ডের সময়কাল ছিল হলো মোটামুটি প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হওয়া পর্যন্ত। এই ছিল মডার্ন পিরিয়ডের টাইম লাইন। এর মধ্যে 2টা ভাগ ছিল, এডওয়ার্ডিয়ান এজ আর জর্জিয়ান এজ। এটা গেল। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত এই মুহূর্তে আমরা যে ইয়াতে আছি এজে, সেটা হলো পোস্ট মডার্ন পিরিয়ড। এই সময় সব অ্যাবস্ট্র্যাক্ট সব চিন্তাভাবনা, যেমন মানে ইমেজিজম, তারপরে অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, তারপরে স্ট্রিম অফ কনসাসনেস, এই ধরনের কিছু টার্ম আছে। সো এগুলো আমরা পরে দেখব। আমরা আপাতত ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে শুরু করি। চার্জ হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, আমরা করতে থাকি। আচ্ছা, শুরু করব হলো ওল্ড ইংলিশ পিরিয়ড থেকে। আচ্ছা, আমি গতবার কি এজের কথা বলছিলাম? ধরেন এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা ওল্ড ইংলিশ পিরিয়ডের সময়কাল হলো 450 থেকে 1066। সো 450 হলে তাহলে এটা কোন সেঞ্চুরি হবে? না, 5th সেঞ্চুরি, 100 বছর পরেরই এটা ধরবে। সো 450 মানে হলো মিড অফ 5th সেঞ্চুরি যখন। আচ্ছা, অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো মানে ইংলিশ আর স্যাক্সন মানে হলো জিউড, স্যাক্সনস এবং অ্যাঙ্গেলস। এরা ছিল হলো জার্মান থেকে আসা কিছু গোত্র, বাট গোত্রের ইংলিশ হলো ট্রাইব।
এরা ইংলিশ ট্রাইবদেরকে হটিয়ে তাদের রাজত্ব কায়েম করেছে। সো ইংরেজদের উপরে বিভিন্ন লোক এসে শাসন টাসন করে গেছে। ওরা আবার এই যে আমাদের মাতৃভাষার মতো ইংলিশ ভাষার জন্য করছে, যুদ্ধ করছে। সেটার থেকে আবার উত্তরণ করে নিয়ে আসছে জিওফ্রে চসার। ওনার আমরা চসার, ওটা আমরা মিড টার্মের সময় ফাইনালের সময় পড়বো। সো উনি নিয়ে এসেছেন। সো এই সময়ের এবং সময়কালটা হলো ওল্ড ইংলিশ। আর এর 1066-এর পরে যেটা হয় তখন নরমান কনকোয়েস্ট হয়েছে। নরমান কনকোয়েস্টের তারা হলো নরমান্ডি, ফ্রান্সের নরমান্ডি নামে একটা জায়গা থেকে আসছে। তাহলে প্রথমে দেখা গেল জার্মানরা এসে রুল করেছে, তারপরে ফ্রেঞ্চরা এসে রুল করেছে। ওরা এসে সব ভাষা ফ্রেঞ্চ করে দিছে, সর্বসাধারণের ভাষা আর কি ফ্রেঞ্চ করে দিছে। সো ওইটার বিরুদ্ধে যুদ্ধ করেছিল জিওফ্রে চসার, সেটা পরে আমরা বলছি। আচ্ছা, ওল্ড ইংলিশে তাহলে কি কি হিস্টোরিক্যাল ইভেন্টগুলো হয়েছিল একটু দেখি। নাম্বার 1, ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য প্যাগান ট্রাইবস বিগেন ইন ইংল্যান্ড। আচ্ছা, প্যাগানিজম কি জিনিস বলেছিলাম লাস্ট ইয়াতে? প্যাগানিজম মানে হলো প্রকৃতির প্রতি প্রেম। ওই হিন্দুরা যেরকম প্রকৃতির পূজা কিছুটা করে, ওটা কিছুটা সাথে। তারপর লাস্ট ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম না কি জানি, সবার সাথে তো ওল্ড অ্যান্ড মিডল ইংলিশের এইগুলো আমি পড়াচ্ছি হিস্ট্রিগুলো, আর কাকে না কাকে বলছি কোন গ্রুপকে। সেটা হলো যে হ্যালোউইন এবং ক্রিসমাস এই দুটো জিনিস যে প্রবর্তন হয়েছে, এগুলো একটাও খ্রিস্টানদের করা না, এগুলো সব প্যাগান কনসেপ্ট। ওকে, প্রকৃতি পূজার এই যে আর কি। হ্যালোউইনও ওরকম একটা হোলি স্পিরিট বা এরকম আসে, আজে বাজে সব কারণ খ্রিস্টান ধর্মই তো বিকৃত, আমাদের ধর্ম থেকে ওটা হয়ে জিসাস ক্রাইস্টকে দেখাচ্ছে আর কি। সো ওটাই বিকৃত একটা জিনিস। সো খ্রিস্টানদের অনেক কিছু এরকম প্যাগান থেকে আছে কনসেপ্ট থেকে, বাট আমরা হয়তো জানতামও না, লেখালেখি হয় ফেসবুকে। সো হ্যালোউইন, তারপরে ক্রিসমাস, এগুলো সব প্যাগান কনসেপ্ট। সো আস্তে আস্তে তো ওই সময় তো জার্মানের ওরা গেছে, তো ধর্মকর্মে মানুষ প্যাগানিজমের মধ্যে ছিল, তো ওরা আস্তে আস্তে ওদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করার চেষ্টা করতেছিল। আচ্ছা, ব্যাপটিজম বা ধর্মান্তরিত করার এই কনসেপ্ট কিন্তু বাংলাদেশেও আছে। বাংলাদেশের বেশ কিছু জেলায় দেখবেন ওই খ্রিস্টান অধ্যুষিত জায়গা বেশি। কি হয়েছে, মিশনারিরা গিয়ে ওখানে খ্রিস্টান করার একটা চেষ্টা বা ছিল আর কি। ওরকম জার্মানরাও ওরকম করছে আর কি আস্তে আস্তে, কারণ ওভারঅল ধর্ম তো ওদের খ্রিস্টানই ওভারঅল। আচ্ছা, 7th সেঞ্চুরিতে কি হয়েছে, ক্রিশ্চিয়ান যে অথরিটিগুলো তারা যারা খ্রিস্টান ছিল তারা বিভিন্ন ধরনের চার্চ, গির্জা, প্যাগোডা এগুলো ওইখানে স্থাপন করেছে, যেখানে লিটারেচারের চর্চা হতো, সাহিত্যের চর্চা হতো। আর ওই সময় যেহেতু রিটেন ফর্ম তেমন ডেভেলপ করে নাই, ওখানে ওরালভাবে, মৌখিকভাবে সাহিত্য চর্চা হতো বা পড়াশোনা হতো। আর ছিল হলো নাম্বার 3, আলফ্রেড দ্য গ্রেট নামে একজন রাজা ছিলেন বা শাসক ছিলেন সেই সময়। উনি রুল করেছেন 871 থেকে 901 পর্যন্ত। উনি পড়াশোনার অনেক করছেন, প্যাট্রোনাইজেশন করেছেন, উৎসাহ করেছেন যে তোমরা খ্রিস্টান ধর্মেও দীক্ষিত হও, পড়াশোনাও করো। এবং উনি একটা ক্রনিকল বা অ্যাংলো স্যাক্সন ক্রনিকল নামে একটা জিনিস ওটা উনি ডেভেলপ করে গিয়েছেন, ওটার পিছনে ওনার হাত ছিল। আচ্ছা, তাহলে আমাদের ওল্ড ইংলিশের তাহলে আমাদের মেজর লিটারারি টেক্সটগুলো কী কী পড়বো? যেমন আমরা বিওউলফ পড়বো, আর্লিয়েস্ট এপিক ইন ইংলিশ। তারপরে দ্য ওয়ান্ডারার, দ্য সিফেয়ারার, এই দুটো আমরা ফাইনালে পড়বো, অ্যালং উইথ পোয়েট্রি ফ্রম চসার টু মিল্টন, অ্যালং উইথ ক্যান্টারবেরি টেলস, হাজব্যান্ডস মেসেজ, ওয়াইফস ল্যামেন্ট, এইগুলো হলো টেক্সট। এখন মেইন লিটারারি ফিচার এই সময় যেটা হলো, এই লিটারারি ওয়ার্কগুলো অ্যানোনিমাস ছিল, কে লিখেছে জানা যায় না, বিকজ ওই সময় সাহিত্য তো সব ওরাল মুখে মুখে ছিল, প্লাস যেটাও লিখেছে পাথরের গায়ে, তারপরে গাছের পাতায়, এরকম করে এগুলো সংরক্ষিত ছিল। লাইব্রেরি যে ওদের প্রাচীনতম লাইব্রেরি এক্সেটার লাইব্রেরিতে ছিল, ইংল্যান্ডে সংরক্ষণ করা আছে এখনও। এবং বিওলফ যে আমরা পড়বো, অ্যাকচুয়ালি ওটা আর্কাইক বা সেকেলে ভাষায় লেখা, মানে ওই ভাষাটা এখন আর চল নাই, যদিও ইংলিশে ট্রান্সলেট করা আছে, আমরা পড়বো হলো ইংলিশে, বাট ওটা আছে। রাইটার নাম না জানা, অজানা, তখন অনেক আগে, তো এখন পর্যন্ত পায়নি মানুষ। আচ্ছা, তারপরে নাম্বার 2, প্যাগানিজম ডমিনেটস দ্য লিটারালি স্পিরিট অফ দ্য টাইম থ্রু ক্রিশ্চিয়ানিটি ইজ অলসো ট্রেসেবল। এই সময় যে আমরা বেওলফটা পড়বো, ওখানে দেখবেন দুই ধর্মেরই ব্যাপার স্যাপারগুলো উঠে এসছে, একটা হলো প্যাগানিজম আর একটা হলো ক্রিশ্চিয়ানিটি। প্যাগানিজমের আরেকটা মূল এসেন্স হলো যে প্যাগানিজমের যারা ধারক বাহক তারা ফেট বা ভাগ্যে খুব বিশ্বাস করতো। ক্রিশ্চিয়ানিটিতে কি, হোলি ট্রিনিটি বা ঈশ্বরকে বিশ্বাস করো, আমার দুঃখ কষ্টের ভার নিবে হলেন ঈশ্বর, বাট হলো পুরো ভাগ্যের উপর বিলিভ করেছে। আর ওই সময়ে ইভিল ইজ সিম্বলাইজড বাই মনস্টার্স, দৈত্য দানব, মানে খারাপ জিনিস বলতে, অপশক্তি বলতে দৈত্য দানবদেরকে বোঝাতো। আসলে মানুষই মানুষের শত্রু, মানুষ নিজেই মানুষের শত্রু যদি ভুল করে থাকে।
আচ্ছা, আর রোমান্টিক লাভ ওই সময় অ্যাবসেন্ট ছিল। রোমান্টিক লাভ মানে কোর্টশিপ, প্রেম ভালোবাসা, বিকজ ওই সময় আসলে লাইফটা ছিল হলো যুদ্ধ রিলেটেড, সো এই প্রেম ভালোবাসা ইয়া করার টাইম নেই। হ্যাঁ, ওগুলো ইয়ার অত কিছু ছিল না, মেয়েদেরকে সম্মানের সাথে দেখা হতো, ও রোমান্টিক লাভ ওগুলো ছিল না, যুদ্ধ বিগ্রহ করতো। আর ওয়েদার খুব খারাপ ছিল, মানুষ তো জার্মানি থেকে এসে ইংল্যান্ডে আসছে, সো অবশ্যই জাহাজে করে আসছে, আর জাহাজের ওয়েদার মানে জাহাজের যে কালচার ভয়াবহ। আপনি জাহাজে চড়বেন, চড়ে আসার পর বাসায় আসবেন, আপনার মোশন সিকনেস হবে, মনে হবে আপনি দুলতেছেন। জাহাজের ইয়েটা যারা ইয়া করে তারা মানে অনেক শক্ত স্ট্রং মেন্টালিটির মানুষ হয়, আর ওরা মাথায় রাখে যে যান চলে যাবে বা এরকম পানিতে আর কি। সো ওই সময় ওয়েদারটাও খুব খারাপ ছিল। রোমান্টিক লাভ, আর বিকজ সায়েন্টিফিক ডিসকভারি যেহেতু হয়নি, চাকার আবিষ্কারও তখন ঠিকমতো ইয়া হয় নাই, সো ডেভেলপমেন্টও হয়নি মানুষের কালচারের, এটা একটা ব্যাপার। আর সি অ্যাডভেঞ্চার, স্যাভেজরি, হিরোইক অ্যাক্টিভিটি এগুলোকে বেশি সম্মান দিয়েছে, মানে লিটারেচারেও এগুলো বেশি অনার্ড হয়েছে, প্রেম ভালোবাসা তো দেখায় নাই। আর মেটাফোর বেশি ইউজ করা হতো সিমিলের থেকে। মেটাফোর কি জিনিস? মাই লাভ ইজ এ রেড রোজ, লাইক না দিয়ে বা অ্যাজ না দিয়ে যেটা, সেটা হলো মেটাফোর। আর সিমিলি হলো মাই লাভ ইজ লাইক আ রেড রোজ। আর আরও এক্সাম্পল, যেমন বাসাটাকে কি চিড়িয়াখানা বানিয়ে রেখেছো, সো বাসা চিড়িয়াখানা, এটা মেটাফোর। আর বাসাটাকে চিড়িয়াখানার মতো লাগছে রুমটাকে, এটা হলো সিমিলি। সো মেটাফোরের ইউজ বেশি ছিল। অ্যালিটারেশন ইউজ করা হতো বেশি। অ্যালিটারেশন কি জিনিস? রিপিটেশন অফ ইনিশিয়াল ওয়ার্ড, মানে শব্দের শুরুর যে অংশটা ওটা হলো অ্যালিটারেশন, আর শব্দের শেষে যেটা সেটা হলো কনসোনেন্স। অ্যালিটারেশনটা হলো ভাওয়েল থাকবে না, এ ই আই ও ইউ ওগুলা দিয়ে না, কনসোনেন্ট সাউন্ড কিন্তু বাক্যের শব্দের শুরুতে, যেমন পাখি পাকা, পেঁপে খায়, প প প প। আবার অ্যাসোনেন্স হলো ভাওয়েল শব্দ দিয়ে, এ ই আই ও ইউ এগুলোর যে আধিক্য থাকবে সেটা। আচ্ছা, আর এক ধরনের, ওরা তো আগেকার লিটারেচার, ওই ওল্ড ইংলিশ লিটারেচারের একটা বৈশিষ্ট্য হলো, ক্যারেক্টারিস্টিক্স হলো কেনিংস নামে একটা জিনিস ইউজ করা হতো। কেনিংস হলো কম্পাউন্ড ওয়ার্ড, দুটো শব্দ মিলে একটা জিনিস বোঝাতে। যেমন সমুদ্রকে ওরা বলতো হোয়েল রোড। হোয়েল মানে কি? তিমির যে রাস্তা, সেটা তো অবশ্যই সমুদ্র, ওরা তো থাকেই সমুদ্রে। তারপরে রাজারা কি করে? ব্রেড অ্যান্ড বাটার, খাদ্য যোগান দেয়। সো লোফ গিভার, লোফ মানে ব্রেড লোফ, মিট লোফ মানে ব্রেড জাতীয় জিনিস। লাইফ হাউস বডি বোঝাতে ইয়া হতো। সোল ডেস্ট্রয়ার বলতে দৈত্যকে বোঝানো হতো, মনস্টারদেরকে। আচ্ছা, ভার্স লাইনের মধ্যে কোনো ছন্দ ছিল না, যেমন আমরা সনেটের মধ্যে দেখি এবি লাস্টের যে এন্ড রাইম ছন্দ, এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি এগুলো ছিল না। এই গেল মোটামুটি রোমান্টিক ওল্ড ইংলিশ। এরপরে আসবে হলো মিডল ইংলিশ পিরিয়ড। মিডল ইংলিশ পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইনসিডেন্ট ঘটে গিয়েছে, যে জিনিসগুলো আমরা হিস্ট্রির সাথে প্লাস বিসিএস বলবো না, ধরেন সাধারণ জ্ঞানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই সময়টা হলো 1066 থেকে 1500 পর্যন্ত। নরমানরা এরপরে ওই জার্মানদেরকে হটায় ওখানে ক্ষমতা দখল করে। প্রথম অংশটুকুকে আবার ডার্ক এজও বলা হয়, বিকজ ওই সময় তেমন লিটারেচারের কিছু ছিল না, মানে কোনো সাহিত্যকর্ম লেখালেখি হয় নাই। আর 1340 থেকে 1400-কে বলা হয় এজ অফ চসার। আর অ্যাংলো নরমান পিরিয়ডে যে নরমান কনকোয়েস্টের যে সময়টা, ওই সময় আবার ফ্রেঞ্চ ভাষায় সব কিছু হতো, কথাবার্তা বা ভাষা মানুষের। আর ওই পরেরটা হলো চসারের এজ। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো ছিল সেগুলো হলো, নাম্বার 1, আচ্ছা, পার্লামেন্ট বা সংসদ চেনেন? বাংলাদেশে আছে, সব দেশে আছে। এই পার্লামেন্ট প্রথম ওই ইংল্যান্ডেই, ইংলিশ পার্লামেন্ট প্রথম ওইদিকেই ইয়া হয়, ওখান থেকেই শুরু। 1295 সালে প্রথম পার্লামেন্ট গঠিত হয়। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপর মিডল ইংলিশে এগুলো ডেভেলপমেন্ট আসা শুরু করলো সব দিক দিয়ে, সায়েন্টিফিক্যালি, রিলিজিয়াসলি, পলিটিক্যালি, সবগুলো দেখেন। এরপরেরটা দেখেন ক্রুসেড, এটা হলো রিলিজিয়ন রিলেটেড। ক্রুসেড মানে হলো ধর্মযুদ্ধ, মুসলমানদের সাথে খ্রিস্টানদের বা খ্রিস্টানদের সাথে হিন্দুদের বা মুসলমানদের সাথে হিন্দুদের যে ধর্মযুদ্ধগুলো, ওইটা। আচ্ছা, ক্রুসেডের সাথে রিলেটেড কি আছে? ও আচ্ছা, ওল্ড ইংলিশের যেরকম টেক্সট হলো ইম্পর্টেন্ট, আপনারা বুঝতে পারবেন লাইফ কালচার ভাইকিংস দেখলে। হ্যাঁ, কিং আর্থার, তারপরে একটু আগে যে রাজার কথা আমরা বললাম ওর কথা আছে, আলফ্রেড দ্য গ্রেটের কথা আছে ইয়ার মধ্যে, ভাইকিংসের মধ্যে। হ্যাঁ, তারপর ক্রুসেডের ব্যাপারের সাথে আসবে হলো ওসমানীয় যে খলিফাদের, অটোমান ক্যালিফ ওদের ইয়াটা, সেটা কিসের সাথে? তুরস্ক বা দিরিলিস অর্তুগুল বা সুলতান সুলেমান, ওগুলোর সাথে রিলেটেড।
এটা হলো মধ্যযুগের এগুলো। সো ক্রুসেডটা 11 থেকে 13 শতাব্দীতে 100 বছরের মতো এরকম এই ধর্মযুদ্ধটা হয়েছে। এরপরে হলো রাজা বাদশাদের যে চলটা তখন ছিল আগেকার দিনে, ওটাকে বলে মোনার্কি বা রাজতন্ত্র। রাজাই সব কিছু ইয়া করতো। আর ইংল্যান্ড যেহেতু এই যে প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, এদের পূর্বপুরুষই ছিল এলিজাবেথ I, যেটা আমরা পরবর্তীতে এলিজাবেথান এজে পড়বো। এই মহিলা 25 বছর বয়সে ক্ষমতায় আসছে, দেশকে ভালো রাখার জন্য সে বিয়ে করে নাই। হ্যাঁ, বিয়ে করে নাই, বিকজ বিয়ে করলে তো একটা পুরুষের হাতে ক্ষমতাটা যাবে, সো এটা করে নাই। তো সেটা রাজতন্ত্রের কথা যেটা বলতেছি, যে রাজতন্ত্রের যেহেতু প্রচলন ছিল মোনার্কির, এদের এই ক্ষমতাটা কার্টেইল বা রিডিউস করা হয়, সেটা একটা আইন করে করা হয় 1215 সালে। সেই আইনটার নাম ছিল ম্যাগনা কার্টা অ্যাক্ট। এই অ্যাক্টের মাধ্যমে ওই রাজতন্ত্রের ক্ষমতা লোপ পায়। বর্তমানে যেরকম ওই রাজা বাদশারা ইংল্যান্ডের, ওটা জাস্ট কাগজে কলমে রাজা বাদশা, ওদের থেকে ওই যে সৌদি যে আরব শেখগুলো আছে, ওদের টাকা পয়সা বেশি, লিটারালি ওদের টাকা পয়সা নেই, জাস্ট ওর নামে, ওদের কিচ্ছু নেই। আচ্ছা, এরপরে জিওফ্রে চসার যেটা করলেন, উনি যেহেতু নরমানদের শাসন, সেই সময় ফ্রেঞ্চ ভাষা অনেক ছিল, টপে ছিল, মানে সব কিছুতেই ফ্রেঞ্চ ভাষার দৌরাত্ম। তো উনি ওনার সময় এটা আইন হয় 1362 সালে, যে ল্যাঙ্গুয়েজ অফ ল অ্যান্ড কোর্টস, এদের ভাষা হবে হলো ইংলিশ। তাহলে যেহেতু ওরা ইংরেজ মানুষ, ওরা কেন ফ্রান্সের করবে? বাংলাদেশের মতো যেরকম বাংলার মানুষ মাতৃভাষা বাংলা চাই টাইপের করছে 52 সালে এরকম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস, সেটা হলো সামন্তবাদ বা ফিউডাল সিস্টেম। এটা কি? এটা হলো জমিদারি। জমিদারিটা কি? আপনারা কি মীর মোশাররফ হোসেনের নীল দর্পণ পড়েছেন? নাটক ছিল, হ্যাঁ নাটক ছিল, আমাদের সময় ছিল আর কি। আচ্ছা, সেখানে যেটা হয়, এই যে সিপাহী বিদ্রোহের সময়, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইন্ডিয়ায় এসে যেরকম করে অত্যাচার করছে, সেটা নমুনা হলো ওই জমিদারদেরকে কিছু ল্যান্ড দিয়ে রাখতো। এই জমিদাররা কি করতো, ওদের ওই অনেক যে প্রপার্টিটা, ওটা কৃষকদের দিয়ে রাখছে, মানে বর্গা চাষিদেরকে বর্গা দিয়ে রাখছে, যে তুমি ঠিক আছে কাজ করো, তোমার কাজ হবে হলো নির্দিষ্ট পরিমাণ ফসল আমাকে এনে দেওয়া। যদি সন্ধ্যার মধ্যে, অমুক দিনের মধ্যে সন্ধ্যার মধ্যে না এনে দিতে পারো, তোমার জিনিস বাজেয়াপ্ত করা হবে। এটা একটা আইন ছিল, এটার নাম ছিল সূর্যাস্ত আইন। খুবই দুঃখজনক একটা ব্যাপার। তো এই ফিউডাল সিস্টেম তো ইংল্যান্ডেও ছিল, সেই জিনিসটার একটা বাধাগ্রস্ত হয়। সেটা কিভাবে? সেটা আরেকটা কারণে, আরেকটা ন্যাচারাল ডিজাস্টারের কারণে। সেটা হলো ব্ল্যাক ডেথ। ব্ল্যাক ডেথ কী জিনিস? কালা জ্বর, কলেরার যে আর কি। এটা কিভাবে হয়? এটা এক ধরনের মহামারী বা প্লেগ। এটা কিসের দ্বারা হয়েছিল? ইঁদুর। বিকজ চিকিৎসা ব্যবস্থা ওই 1400 সালে খুবই বাজে অবস্থা। সে 1348 থেকে 49-এ মিলিয়নস অফ পিপল ডায়েড বিকজ অফ দিস ব্ল্যাক ডেথ। দ্যাটস ওয়াই এই জমিদারি প্রথাটাও বিলুপ্ত হয়ে যায়, ওইখানে বাধাগ্রস্ত হয়েছে। আচ্ছা, এরপরে আসে হলো চার্চের ব্যাপার। চার্চের ক্ষমতা ছিল হলো পোপের হাতে, চার্চের ধর্মগুরু পোপ। আচ্ছা, কথা কম হাসান। ধর্মগুরু ছিলেন পোপ। পোপ কোথা থেকে ক্ষমতা চালাতেন? ভ্যাটিকান থেকে। ভ্যাটিকান হলো ইতালি। সো ওরা হলো ইংলিশ মানুষ, ওরা ভ্যাটিকান থেকে দুটা গ্রুপ হয়েছে। একটা হলো রাজতন্ত্রের রাজারা, বলে আমরা ঐশ্বরিক শক্তি, গড পাওয়ার। ওইদিকে ধর্মগুরুরা তো ধর্ম বেচে খায়, ওরা এরকম ধর্মের নামে এরকম আজে বাজে কাজ করে বেড়াতো। এগুলোকে রিফর্ম করেছিলেন জন ওয়াইক্লিফ নামে একজন লোক। উনি সাহিত্যিকও ছিলেন, উনি লেখালেখিও করেছেন। সো তাহলে মোনার্কি ওদেরকেও রিফর্ম করা হয়েছে, ওগুলোও রিফর্ম করা হয়েছে। আর রানী এলিজাবেথ আরও অনেক চেঞ্জেস আনছিলেন চার্চে, সেগুলো আমরা ওই পরের পড়ব। আচ্ছা, এরপরের কথা হলো যে প্রিন্টিং প্রেস। আমরা পেপার পড়ি, পেপার তো একটা প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়, ছাপাখানা। এই ছাপাখানা ওই প্রথম ইংল্যান্ড থেকে এসেছে। প্রথম প্রতিষ্ঠিত হয়েছে 1476 সালে। উইলিয়াম ক্যাক্সটন নামে একজন এটা প্রতিষ্ঠা করেছেন। আচ্ছা, এরপরে আসবে হলো, এটা তো মিডল এজের পরে আসে হলো রেনেসা বা এলিজাবেথান এজ। এই রেনেসাটা আসছে এই কনস্ট্যান্টিনোপল মানে একটা জায়গা। গরম লাগছে, আমি একটু পজ দিচ্ছি, করে মনে হয় অ্যান্টার্কটিকায় যান। হ্যাঁ, কনস্ট্যান্টিনোপল, ব্যাবিলন, তুরস্কর, হ্যাঁ ইরাক তো তুরস্কেরই আশেপাশের বাইরে। হ্যাঁ, মধ্যপ্রাচ্যতে। হ্যাঁ,
কি লোক না, বাইজেন্টাইন সভ্যতার কেন্দ্রস্থল হলো এই কনস্টান্টিনোপল। হ্যাঁ হ্যাঁ ইয়া ছিল। তো এই কনস্টান্টিনোপল 1453 সালে যেটা হয়েছে, মোহাম্মদ টু সুলতান অফ অটোমান সুলতান, ওসমানীয় সুলতান, ইংলিশে হলো অটোম্যান। সো অটোমান সাম্রাজ্যের অধিপতি উনি খ্রিস্টানদের সরায় কনস্টান্টিনোপলে আসছে। তারপরে হ্যাঁ আচ্ছা, ওই সময় তো যে সুলতান সুলেমান বা ওই আর আগে আর কি। হ্যাঁ, অটোমান খলিফা 2 মোহাম্মদ টু। তো উনি ক্ষমতা নেওয়ার পরে কনস্টান্টিনোপলে সাহিত্য চর্চা বা ইয়াটিয়া হতো। ওখানকার যে খ্রিস্টান যে স্কলারগুলো ওরা ওখান থেকে সরে আসছে, সরে এসে ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে পড়ে। এদের মধ্যে লিওনার্দো দা ভিঞ্চি আছে, বিভিন্ন ধরনের সাহিত্যিক আছে। সো তাদের যে এই রিভাইভাল হলো ক্লাসিক্যাল নলেজের রিভাইভাল বা পুনর্জন্ম, এটার নামই হলো রেনেসা। রেনেসা শব্দটা ইটালিয়ান, এই শব্দের অর্থ হলো পুনর্জন্ম। রেনেসা বানানটা খুব জরুরি। ধরেন আপনার ইন্টারভিউ হচ্ছে ইংলিশের উপরে, আপনি ইংলিশের ছাত্র, যে কোনো চাকরিতে গেছেন, আপনাকে জিজ্ঞেস করতে পারে রেনেসা বানান করেন। ফর এক্সাম্পল RENISSANCE, না এগুলো হলো রেনেসা, মানে হয়তো উচ্চারণ আরেক রকম, মানে দেখতে আরেক রকম, বাট উচ্চারণ হবে আরেক রকম। রেনেসাস, ওই সাসটা ইয়া যাবে, অমিট হবে। আমরা হয়তো যারা জানে না তারা রেনেসান্স এরকম করে বলে। আরেকটা আছে রদেভু, এটা উচ্চারণ করতে পারবেন না। রদেভু মানে হলো গেট টুগেদার বা একটা মিলন মেলা বা এই টাইপের আর কি, বা এক সবাই মিলে মিলিত হওয়া আর কি। এটাও ইটালিয়ান শব্দ। এখান থেকে খ্রিস্টিয়ান যে স্কলাররা বের হয়ে বিভিন্ন জায়গায় সাহিত্য চর্চা তাদের করে গেছে। রেনেসা আর কি, রিভাইভাল অফ দ্য ক্লাসিক্যাল নলেজ। ক্লাসিক্যাল যে নলেজটা সেটার আবার রিভাইভাল। আচ্ছা, আপনাদের কি কারো ইয়া আছে, ডক্টর ফস্টাস আছে? কবে? মানে কি, মানে 13 ব্যাচের আর কারো ফস্টাস নাই? ওমা, সবারই তো থাকবে। আমি আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই সেমিস্টারে আছে, এই তো? আচ্ছা, একটু পরে বলতেছি রেনেসার ফিচারগুলো কি কি। আচ্ছা আচ্ছা, এটা ইম্পর্টেন্ট জিনিস। রেনেসার ফিচারগুলো কি? কিউরিওসিটি অ্যাবাউট দ্য আননোন, অজানাকে জানার চেষ্টা। প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম। ডিজায়ার ফর আনলিমিটেড ওয়েলথ অ্যান্ড পাওয়ার, সম্পত্তি, টাকা পয়সা, পাওয়ার। তারপরে অ্যাডভেঞ্চারের জন্য একটা ভালোবাসা। তারপর অ্যাডমিরেশন ফর বিউটি, কেয়ার ফর হিউম্যানিজম অ্যান্ড ফন্ডনেস ফর দ্য পাস্ট। এগুলোর প্রত্যেকটা ওই ডক্টর ফস্টাসের মধ্যে আছে। ডক্টর ফস্টাসের কাহিনী জানেন? ডক্টর ফস্টাস ছিল একজন কি বলবো, খুবই, ডক্টর ফস্টাস ডাক্তার না, জ্ঞানী মানুষ। কিভাবে তার জ্ঞানের বোধহয় 12 থেকে 24টা শাখায় তার বিচরণ। চিকিৎসাবিদ্যা, শল্যবিদ্যা, ডাক্তারি, বিজ্ঞান, তারপর আইন, সব ধরনের জ্ঞানের সব দিক দিয়ে তার নলেজ। এখন কথা হলো আমার কি বাকি আছে, আমার কি শিখতে পারি। তখন তার মাথার মধ্যে শয়তান কামড়াইছে, আমি উইচক্রাফট করব, জাদুবিদ্যা সে প্র্যাকটিস করবে, ব্ল্যাক ম্যাজিক বা তখন সে শয়তানের চেলা মেফিস্টোফিলিস, বিলজিবাব, এরা হলো শয়তানের চেলা। তাদের সাথে একটা চুক্তি করে, বলে যে তুমি 24 বছর তুমি যা চাবা তাই পাবা। সে যে কোনো জায়গা থেকে মুহূর্তের মধ্যে যে জিনে গিয়ে যেরকম নিয়ে এসে দেয়, আঙ্গুর এনে দিচ্ছে, হেলেনকে এনে দিচ্ছে, গ্রিক যুদ্ধের যে হেলেনের জন্য। হ্যাঁ, মানে এটা কাহিনীতে দেখিয়েছে হেলেনকে। তারপরে 24 বছর পরে তার মনে হয়েছে যে আমি আসলে ভুল করেছি। শয়তানও তো কম নেওয়া যায় না, শয়তান বলছে যে এটা তোমার ইচ্ছা, আমি তো তোমাকে চাপাই দিই নেই, এরকম একটা টানা পড়েন, এই নিয়ে কাহিনী। সো ডক্টর ফস্টাসে এই যে এই পয়েন্টগুলো বললাম প্রত্যেকটা আছে, এবং এটা লিখেছেন ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লোর পরিচয় হলো উনি শেক্সপিয়ারের সমসাময়িক সাহিত্যিক, উনি রেনেসার সাহিত্যিক। আর এই গেল। সো এগুলো হলো রেনেসার এসেন্স। সো এটা একটা রেনেসাস বাই প্রোডাক্ট আর কি, ডক্টর ফস্টাস আর কি। আচ্ছা, আর উল্লেখযোগ্য ঘটনা হলো ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন 1492-এ, ভাস্কো ডা গামা ইন্ডিয়ায় 1498-এ এসেছেন। এগুলো আস্তে আস্তে মানে পৃথিবীর সব মানে গতিবিধি চেঞ্জ করে দিয়েছে। তারপরে সায়েন্টিফিক ডিসকভারি, যেরকম কোপার্নিকাস, উনি প্রমাণ করেছেন যে সূর্য হলো সমস্ত প্ল্যানেটের কেন্দ্রবিন্দু। এগুলো আবিষ্কার করতে গিয়ে দেখেছে তাদেরকে যে হেমলক বিষ দিয়ে মেরে ফেলা হতো। তারপরে জোয়ান অফ আর্ক, সেখানে জোয়ান অফ আর্ক নামের মেয়েটাকে বিনা কারণেই
মেরে ফেললো, আগুন দিয়ে পুড়ায় মেরে ফেললো। সো এগুলো মানুষের কুসংস্কার ছিল মানুষের মধ্যে। আবার এই যে ব্ল্যাক ডেথ সম্পর্কে একটা তথ্য পেলাম আর কি, যে মানুষগুলোর সাথে বিড়াল থাকতো, বিড়াল পালতো যারা, তাদের ক্ষেত্রে ব্ল্যাক ডেথটা হয়নি, তাদের অসুখে জড়ায় নাই, তখন তাদেরকে আক্রমণ করতো যে ধর্মগুরুরা বা রিলিজিয়াস পার্সনরা, বলতো ওর নিশ্চয়ই ডাইনি বিদ্যা করে। আসলে তো বিড়াল ইঁদুর খেয়ে ফেলে, সেটা তখন আবিষ্কার হয় নাই। আচ্ছা, এই সময়কার মেজর রাইটার যারা ছিল, জন ওয়াইক্লিফ, জন গাওয়ার, জিওফ্রে চসারটা আমরা ফাইনালে পড়বো, উইলিয়াম ল্যাংল্যান্ড আর স্যার টমাস ম্যালোরি। আর এই সময়ের মেইন লিটারারি ফিচার, আর বেশিক্ষণ নাই দাঁড়ান, মেইন লিটারারি ফিচার হলো এই সময় কবিতার বেশি চল ছিল, বিকজ তখনও সাহিত্য অত ডেভেলপ করে নাই, নাটক, উপন্যাস, তারপরে ফিকশন, এগুলো কিছুই আসে নাই। আর প্রোজের আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছিল, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে একটা ভালো অবস্থানে যাচ্ছিল, বিকজ তারা তো কেবল ফ্রেঞ্চ ভাষা থেকে মুক্ত হয়ে অফিস আদালতের ইংলিশ হয়েছে। তারপরে নাটক আস্তে আস্তে ডেভেলপ করছিল, নাটকের মধ্যে ছিল মিস্ট্রি প্লে, মোরালিটি প্লে এবং ইন্টারলিউড। এগুলো কী জিনিস? এগুলো মূলত রিলিজিয়াস প্লে। নাটকগুলো অত ডেভেলপ ছিল না। শেক্সপিয়ার যেরকম রংচং মাখায় অনেক রসবোধ, হুইট, হিউমার দিয়ে করছেন, এগুলো ওরকম ছিল না। এগুলো ছিল জাস্ট উইলিয়াম, মেরি, এই যে যীশু খ্রিস্টের কাহিনী, যে এগুলো এই টাইপের রিলিজিয়াস, রসকসহীন। শেক্সপিয়ারের সবাই নাটকগুলো কীভাবে প্রচারিত হতো জানেন? মানে ওরা পারফর্ম করতো, ওই গ্লোব থিয়েটার নামে একটা থিয়েটার, এটা এখনও আছে, ওই থিয়েটারে মানে মেয়েদের চরিত্রগুলো ছেলেরা পোর্ট্রে করতো। সো ক্রস ড্রেসিং ওয়াজ নর্মাল। ঠিক আছে? আচ্ছা, আমি কি বলেছিলাম যে শেক্সপিয়ার বেশ কিছু ওয়ার্ডও ইংরেজি সাহিত্যে নিয়ে এসেছেন? ফর এক্সাম্পল বিউটিফুল শেক্সপিয়ার এনেছেন। আচ্ছা, এই সময়ের রাইটাররা দান্তে, পেট্রার্ক, বোকাসিও, এরা তিনজনই ইটালিয়ান সাহিত্যিক। দান্তের পরিচয় হলো উনি ইনফার্নো নামে একটা হেল বা নরকের উপরে একটা লেখা লিখেছেন, অনেকটা মিল্টনের প্যারাডাইস লস্ট, হেভেন, হেল, অ্যাডাম, ইভ, এরকম যে কাহিনীগুলো ওটার উপর। আচ্ছা, এটা দান্তের গেল। পেট্রার্ক হলো সনেটের প্রবর্তক। এই যে রিলস পরে বানান কি হাজব্যান্ড, ওই যে হাজব্যান্ড ওয়াইফের কি জানি ছেলে মেয়ে দেখলাম, ও আচ্ছা, কি মাহাদি কি ম্যারেড? ওই জন্য আপনাদের হিংসা হয়? আচ্ছা, 11 ব্যাচের একটা ছেলে ইশরাক, ওই যে বাবা হয়েছে, ওটা তো হ্যাঁ ইশরাক না, 11 ব্যাচের বাচ্চা হয়েছে, মিষ্টি খাওয়াইছে টিচারদের। আচ্ছা আচ্ছা, আর একটু আর 2 মিনিট, তারপরে আমি আর 2 মিনিট শেষ করে আমি গল্প করতেছি। পেট্রার্ক ছিলেন হলো সনেটের প্রবর্তক। এই যে শেক্সপিয়ারের সনেট যেটা, উনি পেট্রার্ক থেকে আইডিয়াটা নিছেন। আসলে ওনার ইয়া থেকে শেক্সপিয়ারের মতো করে মডিফাই করে বানিয়েছেন। আর ছিল বোকাসিও, উনিও একজন সাহিত্যিক, লেখালেখি করতেন, ইতালিয়ান। আচ্ছা, এই সময়ের মানে যে জিনিসগুলো ছিল ইয়ার মধ্যে, পোয়েট্রির মধ্যে, সেগুলো ছিল লাভ, শিভালরি এবং রিলিজিয়াস ব্যাপার স্যাপার, একটু প্রেম ভালোবাসা, আর ওই যোদ্ধাদের শৌর্যবীর্য, এগুলো। আর রোমান্সের জিনিসগুলো, যে প্রেম ভালোবাসার কনসেপ্টটা আস্তে আস্তে আসলো এই এজে। আর এই সময় ওই আগের যুগে যেরকম ছন্দের শেষের দিকে ছন্দ থাকতো না, এবার ছন্দ আসা শুরু হয়েছে, 10 লাইনের কবিতাগুলো এরকম শুরু হয়েছে। আর এই সময় হিউমার, উইট, আয়রনি, এগুলোর প্রচলন শুরু হয়। আচ্ছা, হিউমার, উইট, আয়রনি এগুলো কেন ইউজ করা হয় জানেন? এগুলো হলো সমাজের কিছু অসঙ্গতি চোখে আঙ্গুল দিয়ে তুলে ধরার জন্য। এগুলো পরবর্তীতে আরও বলবো, তখন বুঝতে পারবেন। আর এরপরে আমরা রেনেসা পিরিয়ড আর রেনেসা প্লাস এলিজাবেথান এজ আর জ্যাকোবিয়ান এজ, এই দুটার শেষ করব। আজকে এই পর্যন্ত বন্ধ করি।